হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ পাওয়া ইমরান হাশমির অভিনীত তাস্কারি দ্য স্মাগলার্স ওয়েব সিরিজটি। এর আইএমডিবি রেটিং 7.4 আউট অফ 10। বন্ধুরা, আপনার একটি লাইক আমার এই ভিডিও তৈরি করার কষ্টকে সার্থক করতে পারে, তাই প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। শুরুতেই আমরা স্বাতি নামের এক মেয়েকে দেখি, যে দুইজন কালো পোশাক পরা লোকের পেছনে দৌড়াচ্ছে। ওই দুই লোক স্বাতির সঙ্গে ঠিক কি করেছে তা স্পষ্ট নয়, কিন্তু স্বাতি তাদের শেষ করে দিতে চায়। তবে তারা দুজন এতটাই দূরে পালিয়ে যায় যে স্বাতি তাদের ধরতে পারে না। কিছুক্ষণ পর সেখানে অর্জুন নামের এক ব্যক্তি আসে। সে স্বাতিকে একটি পানির বোতল দেয় এবং বলে, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছ, একটু বিশ্রাম নেওয়া উচিত। এরপর অর্জুন স্বাতিকে নিজের সঙ্গে নিয়ে যায়। তখন অর্জুন স্মাগলিং সম্পর্কে জানায় এবং বোঝায় যে স্বাতিও এই চক্রেরই অংশ। স্বাতি ঠিক কী জিনিসের পাচার করেছে তা আমরা কিছুক্ষণ পরই জানতে পারব। এরপর গল্পটি কয়েক ঘন্টা পেছনে ফিরে যায়। সেখানে আমাদের দেখানো হয় মুম্বাইয়ের ছাত্রপাতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদেরকে জানানো হয় যে এই এয়ারপোর্ট দিয়ে বিপুল পরিমাণে স্মাগলিং হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হয় সোনার পাচার। এছাড়াও দামি ঘড়ি এবং নানা এক্সপেন্সিভ আইটেম, যাদের মূল্য কোটি কোটি টাকা। এসব পাচারকারীদের ধরার দায়িত্ব থাকে কাস্টমস অফিসারদের ওপর। এরপরই আমাদের দেখানো হয় সেই সব লোকদের যারা বিদেশ থেকে দামি জিনিস, সোনা এবং হিরোইন পাচার করার পরিকল্পনা করেছিল। এদের মধ্যেই স্বাতি ছিল, যে নিজের পেটে হিরোইন লুকিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। এদিকে আমরা হেমা খাঙ্গানিকে দেখি, যে এখানে অত্যন্ত দামি কিছু ঘড়ি কিনে, যেগুলোর দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। স্বাতি নিজের পেটে 500 গ্রাম হিরোইন লুকিয়ে রেখেছিল, যার দাম প্রায় 52 লক্ষ টাকা। অন্যদিকে ভারুণ কাটারিয়া নিজের ল্যাপটপে সোনার পাত লাগিয়ে দেয় যাতে সে ধরা না পড়ে। এটাই ছিল তার বুদ্ধি। হেমা খাঙ্গানি 3টি দামি ঘড়ি কিনেছিল, যেগুলোর মূল্য ছিল কোটি টাকায়। ঘড়িগুলো কেনার পর সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই সেই দোকানের মালিক পওয়ার নামের এক কাস্টমস অফিসারকে জানিয়ে দেয় যে হেমা খাঙ্গানি সম্প্রতি 3টি দামি ঘড়ি কিনেছে, যেগুলোর দাম কোটি টাকার কাছাকাছি। পওয়ার, যিনি তাকে এই তথ্য দিয়েছিল, তাকে 2% শেয়ার দেওয়ার কথা ছিল। এরপর হেমা খাঙ্গানি ওই দামি ঘড়িগুলো নিয়ে ফ্লাইটে ওঠে। সেখানে তার সাথে দেখা হয় একটি ছোট মেয়ের সঙ্গে। সেই মেয়েটি হেমাকে বলে যে সে জানালার পাশে বসতে চায়। হেমা তাকে উইন্ডো সিট দিয়ে দেয়। এরপর আমাদের দেখানো হয় হোম মিনিস্টারকে, যিনি কাস্টমস অফিসারদের সিনিয়র অফিসারকে ডেকে পাঠান। তিনি জানান মুম্বাই এয়ারপোর্টে অত্যধিক স্মাগলিং হচ্ছে এবং জানা গেছে যে বছরে হাজার হাজার কোটি টাকার পাচার হয়। তাই মন্ত্রী চান এয়ারপোর্টে এমন কিছু সৎ অফিসার নিয়োগ করা হোক যারা এই স্মাগলিং কমাতে পারবে। এরপর গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি প্রকাশ নামের এক কাস্টমস অফিসারকে, যার আজই মুম্বাই এয়ারপোর্টে যোগ দেওয়ার কথা। আসলে তার জয়নিং ছিল পরের দিন, কিন্তু প্রকাশ আগেই সেখানে পৌঁছে যায়। এদিকে স্বাতিও মুম্বাই এয়ারপোর্টে আসে এবং তার পেটের সমস্যা শুরু হয়। তবে ভালো খবর হলো সে কাস্টমস অফিসারদের হাতে ধরা পড়ে না এবং সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই এক কালো পোশাক পরা লোক এই খবর কোনো একজনকে জানিয়ে দেয়। এরপর আমরা শালিনী নামের এক মেয়েকে দেখি, যে অনেক দামি ব্যাগ নিয়ে এসেছে, কিন্তু কাস্টমস অফিসারদের সঙ্গে তার সেটিংস থাকার কারণে সে ধরা পড়ে না এবং সহজেই বেরিয়ে যায়। অন্যদিকে পওয়ার হেমা খাঙ্গানির বিষয়ে পাওয়া টিপের কারণে ভাবতে থাকে এবার তার হাতে বড় শিকার আসতে চলেছে। সে হেমাকে ধরে তার লাগেজ চেক করে। যে ছোট্ট মেয়েটি উইন্ডো সিটে বসেছিল, তার পুরো পরিবারও তখন সেখান থেকে চলে যায়। পওয়ার হেমার সব ঘড়ি পরীক্ষা করে দেখে, কিন্তু পরে বুঝতে পারে যে সেগুলো আসল নয়। তাদের দাম খুবই কম এবং সেগুলো বহন করা পুরোপুরি বৈধ। এতে পওয়ার ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ তার পাওয়া টিপসটি সম্পূর্ণ ভুল ছিল। এরপরই আমরা জানতে পারি হেমা আসলে এখানে এক বিশাল চাল চালিয়েছিল। যে ছোট্ট মেয়েটি উইন্ডো সিটে বসেছিল, তার পরিবারও হেমা খাঙ্গানির সঙ্গে যুক্ত ছিল। হেমা সেই শিশুটির খেলনার ভেতরেই অসংখ্য হিরে লুকিয়ে রেখেছিল। ঘড়ির কথা সামনে রেখে সে বিপুল পরিমাণ হীরা স্মাগলিং করেছিল, যার মোট মূল্য ছিল প্রায় 31 কোটি টাকা।
এরপর আমরা আবার সোয়াতিকে দেখি, যার অবস্থা তখন খুবই খারাপ। সে একটি ট্যাক্সিতে কোথাও যাচ্ছিল, হঠাৎ ট্যাক্সিটি মাঝপথে থেমে যায় এবং সে কালো পোশাক পরা লোক সোয়াতিকে অপহরণ করে। সে রমেশ ভাইকে ফোন করে জানায় যে আপনার কুরিয়ার এখন আমাদের হাতে আছে, এটাই ভালো হবে যদি আপনি টাকা পাঠিয়ে দেন আর কুরিয়ারটি নিরাপদে নিয়ে যান। এরপর সোয়াতিকে উদ্ধার করার দায়িত্ব পড়ে রাঘুর উপর। রাঘু অত্যন্ত শক্তিশালী এবং একই সঙ্গে খুবই বুদ্ধিমান একজন মানুষ, এই কারণে রাঘুকে এই কাজটি দেওয়া হয়। এরপর আমরা দেখি প্রকাশ এক উচ্চ পদস্থ অফিসারের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে সে একটি তালিকা তৈরি করেছে। প্রকাশ চায় মুম্বাই এয়ারপোর্টে অনেক কাস্টমস অফিসারদের বদলি হোক এবং সেখানে সৎ এবং দক্ষ অফিসাররা আসুক। কিন্তু ওই উচ্চপদস্থ অফিসারের মনে হয় প্রকাশ আসলে তার টিমের উপর সন্দেহ করছে। তার মতে এখানে যেসব অফিসার কাজ করছে তারা সবাই ভালো, তবে প্রকাশের ধারণা আলাদা। সে শুধু টিমে কিছু পরিবর্তন চায়, কিন্তু উচ্চপদস্থ অফিসার তা মানতে রাজি হন না। ঠিক তখনই এয়ারপোর্টে প্রকাশের চোখ পড়ে বারুণ কাটারিয়ার ওপর, যে তার ল্যাপটপের ভেতরে সোনার প্লেট লুকিয়ে নিয়ে যাচ্ছিল। ল্যাপটপ চেক করার সময় ভেতর থেকে প্রচুর সোনার প্লেট বেরিয়ে আসে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। এই দৃশ্য দেখে উচ্চপদস্থ অফিসারও বুঝতে পারেন যে কোথাও না কোথাও প্রকাশ ঠিকই বলেছিল। তবে তবুও এখানকার কাস্টমস অফিসারদের বদলি করা সম্ভব নয়, বরং উচ্চপদস্থ অফিসার মনে মনে প্রকাশকে শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা করে ফেলেন। এদিকে জানা যায় খুব শিগগিরই এয়ারপোর্টে সিদ্ধার্থ গুপ্তার আগমন ঘটবে। উচ্চপদস্থ অফিসারটি প্রকাশকে বলেন ওই ভিআইপি ব্যক্তিকে অত্যন্ত ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে। প্রকাশ যখন সিদ্ধার্থ গুপ্তা সম্পর্কে খোঁজ নেয় তখন সে জানতে পারে যে সিদ্ধার্থ গুপ্তা একজন মন্ত্রীর জামাই, সেই কারণেই তাকে বিশেষ ভিআইপি সুবিধা দেওয়া হচ্ছে। তবে প্রকাশও নিজের মনে একটি পরিকল্পনা তৈরি করে ফেলে কিভাবে শেষ পর্যন্ত সবকিছু ঠিক করা যায়। অন্যদিকে আমরা সিদ্ধার্থ গুপ্তাকে দেখি, যে ভীষণ অহংকারী প্রকৃতির মানুষ। সে কাউকেই গুরুত্ব দেয় না এবং মানুষকে তুচ্ছ জীবের মতো মনে করে। যখন সিদ্ধার্থ গুপ্তা এয়ারপোর্টে পৌঁছায় তখন সে দেখে সেখানে তার জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। সঙ্গে সঙ্গে সে তার ম্যানেজারকে ফোন করে। ম্যানেজার এরপর উচ্চপদস্থ অফিসারকে ফোন করে আর উচ্চপদস্থ অফিসার প্রকাশকে কল করেন, কিন্তু প্রকাশ ইচ্ছাকৃতভাবেই সে ফোন ধরে না, কারণ তার মাথায় তখন অন্য কিছু চলছিল। প্রকাশ সিসিটিভি ক্যামেরায় সিদ্ধার্থ গুপ্তাকে লক্ষ্য করছিল। সে দেখে সিদ্ধার্থের হাতে একটি দামি ঘড়ি রয়েছে। তখনই প্রকাশ একটি পরিকল্পনা বানায়। সে সঙ্গে সঙ্গে এক নিরাপত্তা রক্ষীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই মুহূর্তে এখানে কার মাথা সবচেয়ে বেশি গরম। তখন সেই লোক পাওয়ারের নাম বলে এবং জানায় যে সম্প্রতি এক মহিলার কারণে পাওয়ার ভীষণ বিরক্ত হয়ে আছে। ফলস্বরূপ সিদ্ধার্থ গুপ্তার বিষয়টি পাওয়ারের হাতেই পড়ে। পাওয়ার সিদ্ধার্থ গুপ্তার কাছে গিয়ে বলে যে আমার সন্দেহ হচ্ছে তুমি এই ঘড়িটি ট্যাক্স না দিয়ে নিয়ে যাচ্ছ। সিদ্ধার্থ গুপ্তা তখন বলে আমি কে সেটা কি তুমি জানো? এক ফোন করেই আমি তোমাদের সবার ট্রান্সফার করিয়ে দিতে পারি। এই কথা শুনে পাওয়ার শান্তভাবে বলে কে কাকে ট্রান্সফার করবে সেটা পরে দেখা যাবে, আগে তুমি রুমে চলো। এরপর পাওয়ার তাকে একটি রুমে নিয়ে গিয়ে জোরে একটি চড় মারে। সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ গুপ্তা ফোন করে দেয়। এরপর সেই উচ্চপদস্থ অফিসার পাওয়ার সহ সব কাস্টমস অফিসারকে নিজের কাছে ডেকে পাঠান। সেখানে তিনি পাওয়ারকে বলেন সে জানে না সিদ্ধার্থ গুপ্তা আসলে কে, সে একজন মন্ত্রীর জামাই, আর এখন এর ফল হিসেবে প্রায় ২০ জন কাস্টমস অফিসারের ট্রান্সফার হতে চলেছে। এরপর তিনি প্রকাশকেও ডেকে পাঠান এবং প্রশ্ন করেন তার উপস্থিতিতে এসব কিভাবে ঘটল। তখন প্রকাশ বলে সে আজ এখানে এমনি এমনিই রয়েছে, তার জয়নিং তো আসলে আগামীকাল, তাছাড়া তার পরিচিত লোকজনও খুব বেশি নয়, সেই কারণে সে কারো ফোন ধরতেও পারেনি। এরপর প্রকাশ আরও বলে যেহেতু এখন সবার ট্রান্সফার হয়ে গেছে তাই সে চায় এই ট্রান্সফারগুলোর মধ্যে কিছু বাতিল করা হোক এবং সে নিজেই বেছে নেবে এই এয়ারপোর্টে কোন কোন কাস্টমস অফিসার কাজ করবে। অন্যদিকে আমরা সোয়াতিকে দেখি, যাকে ওই কালো পোশাক পরা লোকেরা অপহরণ করে রেখেছিল। সোয়াতির অবস্থা তখন খুবই খারাপ। ঠিক সেই সময় সেখানে রাঘুর আগমন ঘটে। আসতেই সে গুলিবর্ষণ শুরু করে দেয়। এরপর সোয়াতিও তাদের পেছনে ছুটে পড়ে, যেন সে তাদের প্রাণে মেরে ফেলতে চায়। এই দৃশ্যটাই আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম। এখানে পানির বোতল নিয়ে অর্জুনের আগমন ঘটে। এবার সোয়াতি রয়েছে অর্জুনের কবজায়। সোয়াতির বিনিময়ে অর্জুন রমেশ ভাইয়ের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে। রাঘু সে ৫০ লক্ষ টাকা নিয়ে হাজিরও হয়।
ঠিক তখনই অর্জুন যখন টাকা পায় তখন কাস্টমস অফিস থেকে একটি ফোন আসে। সেখানে জানানো হয় আগে যে অর্জুন সাসপেন্ডেড ছিল তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে এবং সে আবার কাস্টমস অফিসারের চাকরিতে ফিরতে চলেছে। তবে কেন তাকে সাসপেন্ড করা হয়েছিল তা এই মুহূর্তে জানানো হয় না, পরে অবশ্যই সেটা প্রকাশ পাবে। এরপর আমরা মিতালি কামাতকে দেখি এবং জানানো হয় যে সেও আসলে সাসপেন্ডেড ছিল এবং সেও একজন কাস্টমস অফিসার। বর্তমানে সে সবজি কিনতে এসেছে। সে টমেটো, পেঁয়াজ আর আলু মিলিয়ে মোট 4 কেজি সবজি নেয়। সবজিওয়ালা 4 কেজি সবজি ওজন করে দেয়, কিন্তু কোথাও গিয়ে মিতালির সন্দেহ হয়। সে বলে যে 4 কেজি সবজি ওজন করা হয়েছে তা আসলে 4 কেজি নয়, বরং মাত্র 3.5 কেজি। তখন মিতালি সবজিওয়ালাকে বলে, হয় তুই নিজেই স্বীকার করবি যে তুই কি করেছিস, না হলে আমি এখনই পুলিশ ডাকবো। তখন সবজিওয়ালা জানায় সামান্য লাভের লোভে তাকে দাড়িপাল্লায় একটু কারচুপি করতে হয়েছে। এরপর আমাদের মিতালি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। মিতালির একটি মেয়ে আছে এবং সে ডিভোর্সড। একই সঙ্গে এটাও বলা হয় যে মিতালির মাথা অত্যন্ত ধারালো। সে একজন কাস্টমস অফিসার ছিল এবং এয়ারপোর্টে আসা সব দামি জিনিসপত্র সম্পর্কে তার অসাধারণ জ্ঞান রয়েছে। কোন জিনিস কোথায় বিক্রি হয়, কোন ব্ল্যাক মার্কেটে কত দামে বিক্রি হয়, এসব বিষয়ে মিতালি খুব ভালোভাবেই জানে। ঠিক তখনই মিতালির কাছে একটি ফোন আসে এবং তাকেও জানানো হয় যে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এরপর আমরা রবীন্দ্র গুর্জার নামের এক ব্যক্তিকে দেখি। সেও একসময় কাস্টমস অফিসার ছিল এবং এখন তার সাসপেনশনও রিভোক করা হয়েছে। যখন সে এয়ারপোর্টে আসে তখন সে একজন নতুন কাস্টমস অফিসারের সঙ্গে দেখা করে যে বুঝতেই পারছিল না কাকে চেক করা উচিত। তখন গুর্জার তাকে বোঝায় যে এখানে অনেক মানুষ আছে যারা শুধু শো অফ করে। এরপর সে একজন লোকের দিকে ইঙ্গিত করে যে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। গুর্জার যখন তার কাছে যায় তখন দেখা যায় লোকটির পকেট থেকে 2টি ছোট ছোট বানর বেরিয়ে আসে, যেগুলো এখানে আনা পুরোপুরি বেআইনি। এই বানরগুলোর দাম অনেক বেশি এবং এগুলো মূলত শিশুদের খেলার জন্য রাখা হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় গুর্জারের বুদ্ধি কতটা তীক্ষ্ণ। এরপর গুর্জারের পরিবারের বিষয়ে জানানো হয়। তার পুরো পরিবারই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু এটা কোনো সাধারণ পরিবার নয়, সবাই ঘুষখোর। এই কারণে গুর্জারের নিজের পরিবারকেই খুব খারাপ লাগে। গুর্জার কখনোই ঘুষ নেয়নি এবং সারা জীবন সৎভাবেই চলেছে। এরপর আমরা দেখি এয়ারপোর্টের একটি ক্যাফেতে গুর্জারের পরিচয় হয় মীনাক্ষী নামের এক মেয়ের সঙ্গে। প্রথম দেখাতেই গুর্জারের তাকে ভালো লেগে যায় এবং খুব দ্রুতই সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে গুর্জারের একটা খারাপ অভ্যাস ছিল, সে একটু কৃপণ। যদিও সে মীনাক্ষীকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো যৌতুক টৌতুক নেবে না। এতে মীনাক্ষীর পরিবারও খুশি হয়ে যায় এবং তারা ঠিক করে কোর্ট ম্যারেজ করবে। গুর্জার এরপর অর্জুন ওর মিতালির সঙ্গে কোর্টে পৌঁছে মীনাক্ষীকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মীনাক্ষী তার ফোন ধরছিল না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। এরপর মীনাক্ষীর একটি মেসেজ আসে, আই এম সরি। এই মেসেজ দেখে গুর্জার বুঝে যায় যে মীনাক্ষী আসলে তাকে বিয়ে করতে চায় না। আসলে মীনাক্ষী গুর্জারকে বুঝতে দেরি করে ফেলেছিল। পরে সে জানতে পারে যে গুর্জার ভীষণই কৃপণ। এরপর এই 3 জনেরই সাসপেনশন তুলে নেওয়া হয়। তারপর প্রকাশ তাদের 3 জনকে নিজের ক্যাবিনে ডেকে পাঠায় এবং বলে সে জানে তারা সবাই অত্যন্ত অভিজ্ঞ কাস্টমস অফিসার এবং এখন সে চায় তারা সবাই ঠিকমতো নিজেদের কাজ করুক। এরপর প্রকাশ তাদের একটি বড় সিন্ডিকেটের কথা জানায়, যার নাম চৌধুরী সিন্ডিকেট। সে বলে এই সিন্ডিকেটে 2 জন ভাই ছিল, ছোট চৌধুরী এবং বড় চৌধুরী। 2 জনের মধ্যে ছিল বড় পার্থক্য। একজন পড়াশোনায় ভালো ছিল আর অন্যজন মারামারিতে। বড় চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, এরপর সেই ইঞ্জিনিয়ারও হয় এবং ভালো চাকরিও পেয়ে যায়। এতে সে খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার ভাই ছোট চৌধুরীকে ফোন করে এই সুখবর দেয়। অন্যদিকে ছোট চৌধুরী তখন ভুল পথে অলরেডি পা বাড়িয়ে ফেলেছিল। অনেক গ্যাং তাকে নিজেদের দলে নিতে চেয়েছিল, কিন্তু সে এসব করতে রাজি হয়নি। এতে গ্যাংগুলোর লোকেরা রেগে গিয়ে ছোট চৌধুরীকে মেরে ফেলে। যখন বড় চৌধুরী জানতে পারে যে কোনো এক গ্যাং তার ভাইকে হত্যা করেছে, তখন সে একে একে সবাইকে মেরে প্রতিশোধ নেয়। সব গ্যাং মেম্বারদের শেষ করার পর বড় চৌধুরী তার চাকরি ছেড়ে দেয় এবং অবৈধ কাজে জড়িয়ে পড়ে। যেহেতু সে একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই তার বুদ্ধিও ছিল তীক্ষ্ণ। সে বিদেশ থেকে মেমোরি কার্ড ভারতে আনার কাজ শুরু করে। এই কাজটি খুবই সহজ ছিল এবং অল্প জায়গায় অনেক মেমোরি কার্ড রাখা যেত। ধীরে ধীরে সে দামি জিনিসপত্রের স্মাগলিংও করতে শুরু করে দেয়। এইভাবেই চৌধুরী একটি বড় সিন্ডিকেট তৈরি করে, যার নাম রাখা হয় চৌধুরী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে সুরেশ, আন্না ভাই এবং রাহুল ছিল।
ভারতের রমেশ ভাই ওইসব দামি জিনিস ও স্বর্ণ বিক্রি করত এবং ডেলিভারির দায়িত্ব তারই ছিল। এরপর মিতালি একটি প্রশ্ন তোলে। সে প্রকাশকে বলে, যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে তা আমরা অবশ্যই করব, কিন্তু কি নিশ্চয়তা আছে যে আপনার ট্রান্সফার হবে না? তখন প্রকাশ জানায়, যতদিন না ইলেকশনের ফলাফল বের হচ্ছে ততদিন সে এখানেই থাকবে। এরপর তিনজন সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই গুর্জারের চোখ পড়ে মীনাক্ষীর ওপর, যে ক্যাফেতেই ছিল। গুর্জার তার কাছে গিয়ে বলে, সেদিন সে কোর্টে আসেনি ঠিকই, কিন্তু তার কাছ থেকে গুর্জারের 450 টাকা পাওনা আছে, কারণ সেদিন সে ফুলের মালা আর মিষ্টি নিয়ে গিয়েছিল, যার মোট দাম হয়েছিল 450 টাকা। তাই এখানে মীনাক্ষী 450 টাকার বদলে গুর্জারকে 500 টাকাই দেয়। গুর্জার তাকে 50 টাকা ফেরত দিতে চাইলেও তার কাছে খুচরা ছিল না। তখন সে অর্জুন মিনার কাছে খুচরো চাইতে যায়, কিন্তু পরে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে, 500 টাকার নোটটাই রেখে দেয় এবং মীনাক্ষীকে বলে যে সেদিন অর্জুন মিনার 50 টাকার তেল পুড়েছিল, তাই ওই 50 টাকা তারই হয়ে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিলানে চৌধুরী সিন্ডিকেটের এক লোককে বড় চৌধুরীর সঙ্গে দেখা করতে দেখি। সে বড় চৌধুরীকে জানায় যে মুম্বাইয়ে অনেক কাস্টমস অফিসারের ট্রান্সফার হয়ে গেছে, এর পেছনের কারণ কি এবং এখন সামনে স্মাগলিং চালানো যাবে কিনা সবকিছু খোঁজ নিয়ে জানতে বলে। বড় চৌধুরী জানায়, এসব নর্মাল ব্যাপার, কয়েকদিনের মধ্যেই সব কাস্টমস অফিসারকে কিনে নেওয়া হবে। বড় চৌধুরী মিলানেই থাকে। সে এক বিদেশিনীকে বিয়ে করেছিল, কিন্তু এখন তার নাম বিনিতা এবং তাদের একটি ছোট সন্তানও রয়েছে। এরপর আমরা মিতালিকে দেখি। সে যখন এয়ারপোর্টে ডিউটিতে ছিল তখন একটি মেয়ে দুটি এক্সপেন্সিভ জিনিস নিয়ে আসে, যেগুলো দেখতে খেলনার মতো লাগছিল, কিন্তু মিতালির সঙ্গে সঙ্গে সেগুলো চিনে ফেলে। সে ওই মেয়েটিকে জানায় যে এই জিনিসগুলোর ট্যাক্স দিতে হবে, কারণ দুটির মোট দাম প্রায় 50 লক্ষ টাকা। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে মিতালির জ্ঞান কতটা গভীর। অন্যদিকে আমরা গুর্জারকে দেখি যে অর্জুন মিনাকে নিজের কাছে ডেকে পাঠায় এবং তাকে একটি মেয়ের কথা জানায়। সে বলে, সম্প্রতি সে প্রিয়া নামের এক মেয়ের ট্রাভেল হিস্ট্রি দেখেছে এবং তার ট্রাভেল প্যাটার্ন দেখে মনে হচ্ছে এই মেয়েটি নিশ্চয়ই কিছু না কিছু স্মাগলিং করে। গুর্জারের ধারণা একদম সঠিক ছিল, কারণ প্রিয়া 6 মাসে প্রায় 20 থেকে 30 বার ট্রাভেল করেছে। এই কারণেই গুর্জারের তার উপর সন্দেহ হয়। প্রিয়া সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইট নেয় এবং সেই ফ্লাইটের টয়লেটে সে স্বর্ণ লুকিয়ে রাখে। পরে যখন সেই ফ্লাইটটি ডোমেস্টিক হয়ে যায়, অর্থাৎ ভারতের ভেতরের ফ্লাইটে রূপান্তরিত হয়, তখন অন্য কেউ এসে সেখান থেকে স্বর্ণগুলো নিয়ে নেয়। এখন যখন প্রিয়া মুম্বাই এয়ারপোর্টে আসে তখন অর্জুন তার সঙ্গে দেখা করে এবং বলে যে আমাদের এক অফিসার তোমার ট্রাভেল হিস্ট্রি দেখে প্যাটার্ন বুঝে ফেলেছে, এখানে খুব ঝুঁকি আছে, তাই প্রিয়াকে চুপচাপ এখান থেকে চলে যেতে বলে এবং জানায় যে সে সন্ধ্যায় তার সঙ্গে দেখা করবে। এতে বোঝা যায় অর্জুন প্রিয়াকে খুব ভালোভাবেই চেনে। এরপর আমাদের 9 মাস আগের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে জানা যায় প্রিয়া আগে একজন এয়ার হোস্টেস ছিল এবং সে তারই ফ্ল্যাটের ক্যাপ্টেনের সঙ্গে প্রেম করত। দুজন একে অপরকে ভালোবাসত। সেই ক্যাপ্টেনই প্রিয়াকে স্বর্ণের স্মাগলিং করার কাজে লাগায়। প্রিয়া নিজের শরীরে স্বর্ণ লুকিয়ে সহজেই পার হয়ে যেত, কিন্তু একদিন অর্জুন তাকে সন্দেহ করে ফেলে এবং তাকে নিজের রুমে নিয়ে আসে। সেখানে প্রিয়া সব স্বর্ণ বের করে অর্জুনের সামনে রাখে। তখন অর্জুনের সন্দেহ একদম সত্য প্রমাণিত হয়। এরপর প্রিয়া অর্জুনকে ক্যাপ্টেনের কথা জানায় এবং বলে যে সে তাকে ভালোবাসে এবং খুব শিগগিরই তাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা। কিন্তু তখনই অর্জুন ক্যাপ্টেনের আসল সত্য প্রিয়ার সামনে প্রকাশ করে দেয়। সে জানায় ক্যাপ্টেন আসলে আগে থেকেই ম্যারিড এবং তার 2 সন্তানও রয়েছে। এই কথা শুনে প্রিয়া কান্নায় ভেঙে পড়ে। অর্জুন তাকে আরও জানায় যে প্রিয়া একা নয়, ক্যাপ্টেন এভাবে আরও অনেক এয়ার হোস্টেসকে ফাঁদে ফেলেছে এবং এই ধরনের কাজ করিয়েছে। এরপর সে প্রিয়াকে 2টি রাস্তার কথা বলে, একটা জেল আর একটা তাদের সঙ্গে কাজ করা। তখন প্রিয়া দ্বিতীয় অপশনটাই বেছে নেয় এবং অর্জুনের সঙ্গে কাজ শুরু করে। সে ক্যাপ্টেনকে মেসেজ পাঠায় যে সবকিছু ঠিক আছে। পরে যখন তারা বিদেশে ছিল তখন ক্যাপ্টেন আবার প্রিয়ার কাছে আসে এবং তার হাতে স্বর্ণ দেয়, যা প্রিয়ার মুম্বাইতে নিয়ে যাওয়ার কথা। তখন প্রিয়া ক্যাপ্টেনের সামনে খুব ভালো অভিনয় করে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর প্রিয়া তাকে ফাঁসানোর পুরো পরিকল্পনা তৈরি করে ফেলে। ক্যাপ্টেন যখন মুম্বাই পৌঁছায় তখন তার ব্যাগে প্রচুর স্বর্ণ পাওয়া যায়। এটা দেখে ক্যাপ্টেন হতভম্ব হয়ে যায়। সে বলে এই স্বর্ণ তার হতেই পারে না, নিশ্চয়ই কেউ তাকে ফাঁসিয়েছে। তখনই ক্যাপ্টেন বুঝতে পারে তাকে ফাঁসানোর পেছনে আসলে প্রিয়াই রয়েছে। এইভাবেই প্রিয়া পুরোপুরি অর্জুনের সঙ্গে কাজ করতে শুরু করে। সে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতেও রাজি হয়ে যায়।
অর্জুন তাকে জানায় যে সামনে যে কাজটা দেওয়া হবে সেটা কিন্তু খুবই রিস্কি, কিন্তু প্রিয়া বলে যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমার কোনো ভয় নেই, আমি জানি তুমি সবকিছু সামলে নেবে। এরপর অর্জুন প্রিয়াকে চৌধুরী সিন্ডিকেটের সব সদস্যদের সম্পর্কে জানায় এবং বলে যে তার মূল টার্গেট হবে রাহুল। যদি তুমি রাহুলকে নিজের দলে নিতে পারো তাহলে পুরো চৌধুরী সিন্ডিকেটটাকে এক্সপোজ করা যাবে। এরপর থেকে যখনই রাহুল ফ্লাইটে যেত, প্রিয়া এয়ার হোস্টেস সেজে তার কাছে যেত এবং তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। এভাবে বহুবার দেখা হওয়ার পর তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় এবং পরে তারা বাইরে গিয়েও দেখা করতে শুরু করে, যার কারণে তারা দুজন ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে। যদিও প্রিয়ার উদ্দেশ্য ছিল একেবারেই আলাদা, রাহুলকে ফাঁসানো, কারণ সবকিছুই ছিল একটি পরিকল্পনার অংশ। একদিন প্রিয়া খুব বেশি মদ্যপান করার পর রাহুলের সঙ্গে স্মাগলিং নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে সাধারণ মানুষ ভাবে এয়ার হোস্টেসদের তেমন কিছু করা সম্ভব নয়, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি স্বর্ণ পাচার করে এয়ার হোস্টেসরাই, কারণ তাদের চেকিং খুবই কম হয়। প্রিয়ার স্মাগলিং সংক্রান্ত জ্ঞান দেখে রাহুল অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এই মেয়েটার কাছে এত ইনফরমেশন এলো কোথা থেকে। এরপর একদিন ফ্লাইটে রাহুল দেখে প্রিয়া কান্না করছে। তখন প্রিয়া তাকে জানায় তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। রাহুল তাকে সান্ত্বনা দেয় এবং বলে এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে। এরপর রাহুল প্রিয়াকে চৌধুরী সিন্ডিকেটের সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং দেখায় কিভাবে তারা স্বর্ণ এবং অন্যান্য জিনিস ভারতে পাচার করে। রাহুল প্রিয়ার উপর খুব বেশি বিশ্বাস করছিল, সেই কারণেই সে সব গোপন তথ্য প্রিয়াকে জানিয়ে দেয়। পরে প্রিয়া যখন অর্জুনের সঙ্গে দেখা করে তখন সে সব কিছু খুলে বলে যে এই লোকেরা কতটা অ্যাডভান্স পদ্ধতিতে স্মাগলিং করছে। তারা স্বর্ণকে গুঁড়ো করে পাউডার বানিয়ে পাচার করে এবং পরে সেই পাউডার থেকেই আবার স্বর্ণ তৈরি করে। চৌধুরী সিন্ডিকেটের স্মাগলিং সংক্রান্ত যত তথ্য প্রিয়ার কাছে ছিল সে সবই অর্জুনকে দিয়ে দেয়। এই তথ্যগুলো বিশ্লেষণ করে অর্জুন একটি পরিকল্পনা তৈরি করে এবং সেটা তার অফিসার প্রকাশকে জানায়। প্রকাশও এখান থেকে একটি আলাদা প্ল্যান বানায়। প্রকাশ জানায় 23 তারিখে সব কাস্টমস অফিসারদের একটি মিটিং হবে। এই গুজব ছড়ানোই ছিল তাদের আসল উদ্দেশ্য, যাতে সবাই ভাবে ওই দিন বিমানবন্দরে কোনো কাস্টমস অফিসার থাকবে না, তখনই তারা বড় আকারে স্মাগলিং করবে। এই তথ্য তারা পাটেল নামে এক কাস্টমস অফিসারকে জানায়, যে আসলে চৌধুরী সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল। পাটেল সঙ্গে সঙ্গে এই খবর চৌধুরীকে জানিয়ে দেয়। অন্যদিকে প্রিয়ার কাছে এসব কিছু আগেই জানা ছিল। অর্জুন তাকে আগেই পুরো পরিকল্পনা জানিয়ে দিয়েছিল যে 23 তারিখে বিমানবন্দরে কোনো কাস্টমস অফিসার থাকবে না। তবে সুরেশ প্রিয়াকে নিয়ে সন্দেহ করছিল, সে চাইছিল না অন্ধভাবে প্রিয়ার উপর বিশ্বাস করতে। ঠিক তখনই চৌধুরীর ফোন আসে আন্না ও সুরেশের কাছে। চৌধুরী বলে 23 তারিখই টার্গেট করতে হবে, কারণ ওই দিন বড় পরিমাণে স্মাগলিং করা সম্ভব হবে। এইসব কথায় প্রিয়া আগেই আন্না এবং সুরেশকে জানিয়ে দিয়েছিল। তখন আন্না সুরেশকে বলে প্রিয়ার উপর বিশ্বাস করা যায়, কারণ চৌধুরী নিজেও একই কথা বলেছে। এরপর প্রিয়া খুব নিখুঁতভাবে পুরো প্ল্যান সাজাতে শুরু করে। কত কেজি স্বর্ণ কোন ফ্লাইটে যাবে, কোন কোন ফ্লাইট ব্যবহার করা হবে, সবকিছুর হিসাব তৈরি হয়। 23 তারিখে প্রায় 300 থেকে 400 কেজি স্বর্ণ ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল। প্ল্যানিং সম্পূর্ণ হওয়ার পর প্রিয়া সব তথ্য অর্জুনকে জানায়। অর্জুন তখন তাকে সতর্ক করে বলে এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, সবাই ধরা পড়লে সবচেয়ে বড় সন্দেহ তোমার উপরেই পড়বে, তাই তোমার আর আলডোরায় থাকা ঠিক হবে না, তোমাকে জায়গাটা ছেড়ে যেতে হবে। অর্জুনের কথা মেনে প্রিয়া প্যাকিং শুরু করে। ঠিক তখনই দরজায় নক হয়। দরজা খুলে দেখে সেখানে রাহুল দাঁড়িয়ে। তবুও প্রিয়া একদম নার্ভাস হয় না, বরং খুব স্বাভাবিক এবং সুন্দরভাবে তার সঙ্গে কথা বলে। রাহুল জানায় আন্না একটি ইমার্জেন্সি মিটিং ডেকেছে এবং তাদের এখনই সেখানে যেতে হবে, কিন্তু বাস্তবে প্রিয়ার জন্য ওই জায়গা ছেড়ে বের হওয়াই ছিল সবচেয়ে জরুরি, নইলে চৌধুরী সিন্ডিকেট তাকে ধরে ফেলত। রাহুল যখন প্রিয়াকে নিয়ে মিটিংয়ে যাচ্ছিল ঠিক তখনই আলডেরার পুলিশ তাদের ধরে ফেলে। পুলিশ রাহুলের গাড়ি চেক করে কিছু সন্দেহ জিনিস পায় এবং সেই কারণে রাহুল এবং প্রিয়া দুজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের আলাদা আলাদা গাড়িতে নিয়ে যাওয়া হয়। আসলে পুরো ঘটনাটাই ছিল অর্জুনের পরিকল্পনার অংশ। অর্জুন পাটেলকে জানায় যে 23 তারিখে কোনো কাস্টমস অফিসারই এয়ারপোর্টে থাকবে না, আর এই তথ্যই পাটেল চৌধুরী সিন্ডিকেটকে জানিয়ে দেয়। এখান থেকেই অর্জুনের আসল প্ল্যান শুরু হয়।
সে আলডেরার ইন্টেলিজেন্স অফিসার গোবিন্দকে ফোন করে নিজের পুরো পরিকল্পনা জানায়, যার ফলে গোবিন্দ নিরাপদে প্রিয়াকে সেখান থেকে বের করে নেয়। শুধু তাই নয়, রাহুলকে মরুভূমির এমন এক জায়গায় ছেড়ে দেওয়া হয় যেখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত নেই। রাহুল সেখানে মরুভূমির মধ্যে আটকে পড়ে, কিন্তু এই ব্যাপারটা চৌধুরী সিন্ডিকেট কিছুই জানে না। চৌধুরী সিন্ডিকেট তখন নিজেদের মাল বের করে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা তাদের সব অ্যাসেট প্রস্তুত করে এবং সোনা, ঘড়ি এবং আরও বহু দামি জিনিস পাঠানোর দায়িত্ব দিয়ে দেয়। এদিকে আন্না বারবার রাহুলকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু রাহুলের সঙ্গে কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছিল না। সবাই খুব চিন্তায় পড়ে যায় যে রাহুল কোথায় আছে, অথচ রাহুল মরুভূমির মধ্যে পথে হাঁটছিল, কিন্তু না সে গন্তব্যে পৌঁছাতে পারছিল, না তার মোবাইলে কোনো নেটওয়ার্ক আসছিল। অন্যদিকে আমরা দেখি 23 তারিখে সব কাস্টমস অফিসার একটি বড় কনফারেন্সে অংশ নিতে যায়, যেখানে অনেক বড় বড় ব্যক্তিত্ব উপস্থিত ছিল। ঠিক সেই সময় আলডেরা থেকে আসা ফ্লাইটটি খুব শিগগিরই মুম্বাইয়ে ল্যান্ড করার কথা, আর এই খবর পাটেলের খুব ভালো করেই জানা ছিল। পাটেল এই তথ্য সিন্ডিকেটকে জানিয়ে দেয় যে মুম্বাই এয়ারপোর্টে তেমন কোনো কড়াকড়ি নেই, ফলে তাদের মাল সহজেই ডেলিভার করা যাবে। সবকিছু ঠিকঠাক চলছিল, এমন সময়ে হঠাৎ করে প্রকাশ সেখানে হাজির হয়। সে সব কাস্টমস অফিসারকে এক ঘরে ডেকে জানায় যে আজ একটি ফ্লাইটে প্রায় 1000 কোটি টাকার মাল আসতে চলেছে, যা আজই বাজেয়াপ্ত করা হবে। প্রকাশের সামনে পাটেল সহ সবাই উপস্থিত থাকায় কেউই কারো সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারে না। অন্যদিকে অর্জুনের পুরো টিমও সেখানে এসে যায়, কারণ প্রকাশ আসলে কনফারেন্সের ব্যাপারটা শুধু দেখানোর জন্যই করেছিল, যাতে পাটেল সিন্ডিকেটকে বলতে পারে যে কাস্টমস অফিসাররা এয়ারপোর্টে নেই। কিন্তু অর্জুন আসতেই সবার আগে সবার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং জানানো হয় আজ কি করতে হবে। পাটেল ছাড়াও আরও অনেক খবরই ছিল, তাই তার একটি প্ল্যান বানায়। প্রথম যে লোকটি আসবে তাকে ধরা হবে না, কারণ প্রথম জনকে ধরলে বাকিরা সতর্ক হয়ে যাবে। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয় এবং যখন সবাই এয়ারপোর্টে আসতে শুরু করে তখন প্রথম জনকে কেউ ধরে না, শুধু তার উপর নজর রাখতে পাটেলকে বলা হয়। অর্জুন স্পষ্টভাবে পাটেলকে জানায় যে এদের উপর নজর রাখা খুব জরুরি, কারণ এদেরকেও ধরতে হবে। এরপর পাটেল তাদের পিছু নেয়, তারা একটি গাড়িতে করে চলে যায়। তবুও পাটেল আরেকটি ট্যাক্সি নিয়ে তাদের অনুসরণ করতে থাকে। তারা একটি বাড়িতে ঢুকে পড়ে এবং পাটেল বাইরে অপেক্ষা করছিল। ঠিক তখনই আমরা দেখি সেই গাড়িতেই রামেশের লোকজন এসে পাটেলকে ধরে ফেলে। এখন পাটেল পুরোপুরি তাদের কবজায়, কারণ তারা মনে করেছিল পাটেল তাদের উপর নজরদারি করছিল। অন্যদিকে চৌধুরী সিন্ডিকেটের সব লোক এয়ারপোর্টে পৌঁছে যায় এবং ধীরে ধীরে সব কাস্টমস অফিসার তাদের ধরে ফেলে, এমনকি ক্যাপ্টেনও তাদের সঙ্গে জড়িত ছিল। এর ফলেই অর্জুন সবাইকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘড়ি, সোনা, বহু দামি জিনিস উদ্ধার হয়, যার মোট মূল্য প্রায় 1000 কোটি টাকা। এদিকে আলডেরাতে গোবিন্দ নিরাপদে প্রিয়াকে ফ্লাইটে তুলে দেয়, যাতে তার কোনো সমস্যা না হয়। অন্যদিকে আমরা দেখি রামেশের লোকজন পাটেলকে নির্মমভাবে মারধর করছে, যদিও তারা জানতই না যে পাটেল আসলে তাদের সঙ্গেই যুক্ত ছিল। পাটেল বোঝানোর চেষ্টা করে যে সে শুধু ডিউটি করার অভিনয় করছিল, কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেই বাড়িতে বহু কাস্টমস অফিসার ঢুকে সবাইকে গ্রেফতার করে। আসলে পাটেল যে এখানে পৌঁছাবে সেটা আগেই আন্দাজ করে অর্জুন কিছু অফিসার পাঠিয়ে দিয়েছিল। এরই মধ্যে রামেশ সবকিছু বুঝে গিয়ে এই তথ্য সুরেশকে জানিয়ে দেয়। অন্যদিকে অর্জুন যখন জানতে পারে যে প্রিয়া মুম্বাইয়ে নিরাপদে পৌঁছে গেছে, তখন সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে যায়। সে প্রিয়াকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ পুরো কাজটাই ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। তবে সৌভাগ্যবশত প্রিয়ার কিছুই হয়নি। এরপর অর্জুন আমাদের একটি বিখ্যাত ক্রিকেটারের কথা জানায় যে অসম্ভব ধনী এবং এই সময় সে এখন রোমে অবস্থান করছিল। সেখানে সে 3টি ঘড়ি কিনে, যার মোট দাম প্রায় 15 কোটি টাকা। এখানেই দেখানো হয় কিভাবে একজন ক্রিকেটার ট্যাক্স বাঁচায় এবং কি পদ্ধতিতে এই দামি ঘড়িগুলো দেশে নিয়ে আসে। খুবই চালাকির সঙ্গে সে ক্রিকেটার মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন তাকে ধরে ফেলে। এদিকে প্রিয়া অবশেষে এয়ারপোর্টে এসে পৌঁছালেও তার উপর বিপদ তখনও কাটেনি, কারণ চৌধুরী সিন্ডিকেট যে কোনো মূল্যে প্রিয়াকে ধরতে ও তাকে শেষ করে দিতে চায়। কারণ 1000 কোটি টাকার মাল ধরা পড়ায় চৌধুরীর অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি রাহুল শেষ পর্যন্ত মরুভূমি থেকে বেরিয়ে আসে, যেখানে আন্না তাকে নিতে আসে। আন্না এইসব কথা চৌধুরীকে জানিয়ে দেয় এবং এখন তারা এটাও বুঝে যায় যে তাদের মধ্যে আসল বিশ্বাসঘাতক ছিল প্রিয়াই।
ফলে চৌধুরী যে কোনোভাবে প্রিয়াকে নিজের হাতে পেতে চায়। ঠিক তখনই মুম্বাই এয়ারপোর্টে সাক্সেনা আঙ্কেল নামের এক ব্যক্তি আসেন, যাকে এক কাস্টমস অফিসার থামায়। কিন্তু সাক্সেনা বলে সে জীবনে কখনো কোনো খারাপ কাজ করেনি, তাই সে কোনো চেকিং করাবে না এবং সেখান থেকে চলে যায়। এরপর সেখানে অর্জুন আসে এবং জানায় যে সাক্সেনা আঙ্কেল আগে একজন কাস্টমস অফিসার ছিলেন এবং তিনি ভীষণ সৎ ছিলেন এবং এখনও তিনি সৎই আছেন। এরপর প্রকাশকে তার সিনিয়ররা ডেকে পাঠায়। তারা প্রকাশকে বলে সে যে কাজ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। 1000 কোটি টাকার মাল যেভাবে সে ধরিয়েছে তা সত্যি অসাধারণ, কিন্তু আপাতত তাকে ব্যাংকক যেতে হবে, কারণ সেখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং চলছে। অন্যদিকে আমরা দেখি অর্জুন প্রিয়াকে নিরাপদে একটি সেফ হাউসে নিয়ে যেতে চায়, কিন্তু সে যেই প্রিয়াকে নিয়ে রওনা দেয় সঙ্গে সঙ্গেই কিছু লোক এই খবর চৌধুরী সিন্ডিকেটকে জানিয়ে দেয়। তারা প্রিয়াকে মেরে ফেলতে চায়। অর্জুন ও প্রিয়ার পিছু নিয়ে তারা হামলাও চালায়, কিন্তু তারা জানত না যে বোরকার ভেতরে আসলে প্রিয়া নয়, বরং মিতালি রয়েছে। মিতালি একজন কাস্টমস অফিসার হওয়ায় সে একাই তাদের সাহায্য করে দেয়। পরে অর্জুন ও মিতালি মিলে ওই লোকদের নির্মমভাবে মারধর করে। এদিকে প্রিয়া ইতিমধ্যে নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছিল, কারণ গুজ্জার তাকে আগেই সেখানে নিয়ে গিয়েছিল। রাতে অর্জুন প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়। প্রিয়া তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। কোথাও না কোথাও তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, আর এখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যেই 1000 কোটি টাকার মাল পাচারের ঘটনায় আরও দুজন ধরা পড়ে, যাদের একজনের নাম আসলাম এবং অন্যজনের নাম মুবিন। এখন অর্জুনের টিম তাদের জেরা করছিল, কিন্তু তারা কিছুই বলতে চাইছিল না। তখন অর্জুন একটি আইডিয়া বের করে। সে বলে আগে এদের ভালো করে মারো, তারপর ভিডিও বানাও, এমনকি তাদের কাপড়ও খুলে ফেলো। এই ভিডিওগুলো ভাইরাল হবে শুনে আসলাম ভয় পেয়ে সব কথা বলতে রাজি হয়ে যায়। আসলাম জানায় সে এবং মুবিন দুজনেই সুরেশ স্যারের জন্য কাজ করত। সুরেশ যা বলতো তারা তাই করত আর বদলে টাকা পেত। আসলাম আরও জানায় যে তাদের বাড়িতে অনেক মাল লুকানো আছে। এদিকে ব্যাংককে পৌঁছানোর পর প্রকাশের কাছে একটি ফোন আসে এবং তাকে 10 মিনিটের মধ্যে দেখা করতে বলা হয়। প্রকাশ বুঝতে পারছিল না কার সঙ্গে মিটিং হবে। পরে সে জানতে পারে এই মিটিংটা আসলে আর কেউ নয়, বরং বড় চৌধুরীর সঙ্গেই। এরপর আমরা দেখি অর্জুন, গুজ্জার এবং তাদের পুরো টিম সুরেশের বাড়িতে রেড করতে যাচ্ছে, কারণ আসলাম তাদের সব তথ্য দিয়েছিল। মুবিন ও আসলাম দুজনেই তখন কাস্টাডিতে ছিল। ঠিক তখনই মুবিনের কাছে একজন লোক আসে এবং তাকে একটি মোবাইল ফোন দেয়। ফোনে কথা বলার পর মুবিন জানতে পারে আসলামকে এখানে মেরে ফেলতে হবে। এরপর মুবিন খুবই নির্মমভাবে আসলামকে হত্যা করে। অন্যদিকে প্রকাশ বড় চৌধুরীর সঙ্গে দেখা করে। চৌধুরী এখানে প্রকাশকে কিনে নিতে চায়। সে প্রকাশকে ইচ্ছামতো টাকা দেওয়ার প্রস্তাব দেয়, এমনকি একটি ব্ল্যাঙ্ক চেকও দেয় যেখানে প্রকাশ নিজের পছন্দ মতো অ্যামাউন্ট লিখতে পারে। কিন্তু প্রকাশ বিক্রি হওয়ার মানুষ নয়। সে স্পষ্ট বলে দেয় আজকের পর যেন চৌধুরী আর কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা না করে, কারণ সে সৎ এবং টাকার লোভে পড়ে না। এত কথা বলে প্রকাশ সেখান থেকে চলে যায় এবং বের হয়েই সে তার সিনিয়রকে ফোন করে খুব কড়া ভাষায় ধমক দেয়। সিনিয়র তাকে বোঝানোর চেষ্টা করে যে এখনো সময় আছে, পার্টনারশিপ করলে প্রচুর টাকা আর লাভ হবে, কিন্তু প্রকাশ তাদের কোনো কথাই শোনে না। এদিকে অর্জুনের পুরো টিম সুরেশের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে রেড শুরু করে। সুরেশের পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও কিছুই পাওয়া যায় না। এমনকি বাড়ির ছোট মন্দিরটাও চেক করা হয়, সেখানেও কিছু পাওয়া যায় না। ঠিক তখনই ধুরিয়া নামের এক নতুন কাস্টমস অফিসার মন্দিরের পাশে একটি গোপন কক্ষ খুঁজে পায়। সে সেই গোপন ঘরের ভেতরে ঢোকে, আর ঠিক তখনই যখন অর্জুনের টিম সব জায়গায় খুঁজছিল, হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। এরপর জানা যায় সেখানেই সুরেশকে গুলি করে হত্যা করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে। এখানে ধুরিয়া জানায় যে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়েছিল এবং সে ধস্তাধস্তির সময় গুলিটি লেগে যায়। ধুরিয়া ভীষণভাবে কাঁদছিল। এর সবকিছুই চলতেছিল এমন সময় অর্জুনের কাছে মিতালির ফোন আসে। মিতালি অর্জুনকে আরও একটি খারাপ খবর দেয়। সে জানায় আসলাম ও মুবিন দুজনেই তাদের কাস্টাডিতে ছিল, কিন্তু কাস্টাডির মধ্যেই আসলাম মারা গেছে, আর মুবিনের ধারণা এই কাজটা কাস্টমস অফিসাররাই করেছে। এই কারণে মুবিন ভীষণভাবে ভেঙে পড়েছে। এরপর আমরা দেখি প্রকাশকে, যে তখন ভীষণ রেগেছিল। একদিকে তাকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে সুরেশ মারা গেছে, তার উপর কাস্টাডির মধ্যেই আসলামও মারা গেছে। প্রকাশ সেখানে পৌঁছালে ধুরিয়া তাকে সবকিছু খুঁজে বলে আসলে কি হয়েছিল এবং কিভাবে সবটা অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে।
এরপর প্রকাশ স্যার অর্জুনের সঙ্গে কথা বলে। সে জানায় ধুরিয়া স্টেটমেন্ট নিতে হবে এবং সম্ভবত তার শাস্তিও হতে পারে, কিন্তু অর্জুন বলে ধুরিয়া আমাদের টিমেরই লোক, তাই আমাদের তাকে বাঁচানো উচিত। এরপর প্রকাশ যখন তার সিনিয়রের সঙ্গে দেখা করতে যায় তখন সিনিয়র প্রকাশকে বলে যে সে তার পুরো টিমকে সাসপেন্ড করতে যাচ্ছে, কিন্তু প্রকাশ স্পষ্টভাবে জানায় সে এটা করতে পারবে না। ব্যাংককে যা ঘটেছে সেই বিষয়টি সে কাউকে জানাবে না, এর বিনিময়ে তার টিমকে সাসপেন্ড করা যাবে না। এভাবেই তাদের মধ্যে একটি ডিল হয়ে যায়। এরপর আমরা দেখি বড় চৌধুরী অর্জুনকে ফোন করছে এবং সেও অর্জুনকে কিনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অর্জুন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে বিক্রি হওয়ার মানুষ নয় এবং ভবিষ্যতে যেন তাকে ফোন করার চেষ্টাও না করে। তখন চৌধুরী হুমকি দিয়ে বলে যদি তুমি বিক্রি না হও তাহলে তোমার জীবনের সবকিছু খারাপ হতে দেখার জন্য প্রস্তুত থাকো। অন্যদিকে আমরা দেখি মিতালি ও তার ছোট মেয়েকে। মিতালি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দুজন লোক আসে যাদের হাতে অ্যাসিড ছিল। তারা মিতালির মেয়ের ওপর সেটি ঢেলে দেয়। যদিও সেটি আসলে অ্যাসিড নয়, পানি ছিল, তবু এটা ছিল একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা। একই ধরনের হুমকি গুজ্জারও পায়। গুজ্জার যখন জগিং করতে বেরিয়েছিল তখন দুজন লোক তার কাছে এসে তাকে সতর্ক করে বলে কাস্টমস অফিসার হিসেবে সীমার মধ্যে থাকো, নইলে মারা যাবে। এই ধরনের হুমকি শুধু গুজ্জার, মিতালি বা অর্জুনই পায়নি, বরং সব কাস্টমস অফিসারই এই সতর্ক বার্তা পেয়েছিল। ফলে সবাই হতবাক হয়ে যায় এরপর আর মাল ধরা উচিত হবে কিনা, কারণ মাল ধরলে তাদের পরিবারের উপর ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তখন প্রকাশ বলে একটি কাজ করা যাক, পরের যে মাল আসবে সেটাকে আপাতত যেতে দেওয়া হবে, কিন্তু তারপরের চালানটা অবশ্যই ধরা হবে। এরপর চৌধুরী সিন্ডিকেটের দুজন লোক 100 কেজি স্বর্ণ নিয়ে আসে। তাদের মনে হচ্ছিল এখন আর কেউ তাদের ধরবে না। তারা ভীষণ আত্মবিশ্বাসী ছিল, কারণ তাদের ধারণা ছিল এখন কাস্টমস অফিসাররা কিছুই করতে পারবে না। কিন্তু তারা তখনও গুজ্জারের মুখোমুখি হয়নি। যখন তারা গুজ্জারের সামনে গিয়ে তাকে অ্যাটিটিউড দেখাতে চায় তখন গুজ্জার তাদের ভয়ঙ্করভাবে মারধর করে এবং গ্রেফতার করে। সেই ঘটনার ভিডিও বানানো হয় যা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিও বড় চৌধুরীর কাছেও পৌঁছে যায়। এইসব দেখে বড় চৌধুরী বুঝে যায় যে এরা সহজে থামবে না, কিছু না কিছু বড় পদক্ষেপ নিতেই হবে। ঠিক তখনই বড় চৌধুরীর কাছে শেখ সাহেবের ফোন আসে, যিনি তাকে দেখা করতে ডাকেন, কারণ মুম্বাই এয়ারপোর্টে তাদের বিপুল পরিমাণ মাল ধরা পড়েছে এবং সামনে কি করা হবে তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে আমরা দেখি অর্জুন ও গুজ্জার একসঙ্গে বসে মদ খাচ্ছে। সেখানে অর্জুন গুজ্জারকে বোঝায় যে আজ সে যা করেছে তা করা উচিত হয়নি, তার রাগের উপর আরো নিয়ন্ত্রণ রাখা দরকার ছিল। তখন গুজ্জার বলে আজ যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে আমার বাবা কি বলেছে জানো, সে নাকি লজ্জিত যে তার এমন ছেলে আছে। গুজ্জার বলে তুমি সৎ থাকা সত্ত্বেও যখন নিজের বাবা এমন কথা বলে তখন তুমি কল্পনাও করতে পারবে না তোমার উপর কি মানসিক চাপ আসে। পরে গুজ্জার যখন বাড়ি ফেরে তখন সিঁড়িতে তার সঙ্গে দেখা হয় মীনাক্ষীর। মীনাক্ষী গুজ্জারকে বলে তাকে ক্ষমা করে দিতে। সে এখনো গুজ্জারকেই ভালোবাসে এবং নিজের এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। সে জানায় হয়তো গুজ্জার তাকে ক্ষমা করবে না, কিন্তু সে এখন শুধু তাকেই ভালোবাসে এবং অন্য কিছু তার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুজ্জার কোনো উত্তর দেয় না। ঠিক তখনই আমরা দেখি চৌধুরী অর্জুনকে ফোন করে এবং গুজ্জারের ব্যাপারে জানায়। সে বলে তোমার কাছে মাত্র 5 মিনিট সময় আছে, যদি পারো গুজ্জারকে বাঁচিয়ে নাও। অর্জুন সঙ্গে সঙ্গে গুজ্জারের কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে গুজ্জারের ওপর হামলা হয়ে গেছে। দুর্বৃত্তরা গুজ্জারকে নির্মমভাবে মারধর করছিল, আর যখন অর্জুন সেখানে পৌঁছায় ততক্ষণে তারা গুজ্জারকে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে অর্জুন ভেঙে পড়ে, কারণ গুজ্জার ছিল তার একমাত্র সবচেয়ে কাছের বন্ধু। পরের দিন যখন এই খবর সবার কাছে পৌঁছায় তখন সবাই গভীর শোক প্রকাশ করে, কারণ গুজ্জার ছিল একজন সৎ ও নির্ভীক কাস্টমস অফিসার। এরপর কিছু লোক আসে যারা গুজ্জারের বাড়িতে তল্লাশি চালাতে চায়। তল্লাশি চলাকালীন গুজ্জারের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার হয়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি ধুরিয়াকে, যে বারবার কারো সঙ্গে ফোনে কথা বলছিল। এই আচরণ দেখেই অর্জুন বুঝে যায় ধুরিয়া নিশ্চয়ই একজন ইনফর্মার। তখন অর্জুন ইনফর্মার ধুরিয়াকে সঙ্গে নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে পৌঁছে অর্জুন ধুরিয়াকে নির্মমভাবে মারধর করে এবং জিজ্ঞাসা করে সে আসলে কার ইনফর্মার এবং কার জন্য কাজ করে। মার খাওয়ার পর ধুরিয়া সব সত্য বলে দেয়। ধুরিয়া জানায় সে যখন এয়ারপোর্টে ছিল তখন তার কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে লোকটি বলে যদি 1 কোটি টাকা কামাতে চাও তাহলে শুধু হ্যাঁ বা না বলে উত্তর দাও। ধুরিয়া হ্যাঁ বলে দেয়। এরপর তাকে বলা হয় খুব শিগগিরই সুরেশের বাড়িতে রেড হবে।
সেখানে মন্দিরের দিক দিয়ে একটি গোপন ঘর পাওয়া যাবে এবং তাকে একটি বন্দুকও দেওয়া হবে। তার কাজ হবে সুরেশকে গুলি করে মেরে ফেলা এবং সবাইকে বোঝানো যে এটা ইচ্ছাকৃত নয়, বরং ভুলবশত গুলি চলে গেছে। নির্দেশ অনুযায়ী ধুরিয়া ঠিক সেটাই করে এবং সুরেশকে হত্যা করে। এরপর আমরা দেখি বড় চৌধুরী অর্জুনকে ফোন করে বলে, এবারের জন্য প্রস্তুত হও, কারণ এখন এমন এক বড় খেলা শুরু হতে চলেছে যেখানে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আজ তার জীবন বিপদের মধ্যে রয়েছে। এই কথা শুনেই অর্জুন দৌড়ে প্রিয়ার কাছে যেতে শুরু করে, কিন্তু সে প্রিয়ার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিল না। প্রিয়াও তার কল ধরছিল না। পরে যখন অর্জুন প্রিয়ার কাছে পৌঁছায় তখন দেখে প্রিয়ার তো কিছুই হয়নি। এতে সে অনেকটাই স্বস্তি পায়। ঠিক তখনই আবার বড় চৌধুরীর ফোন আসে। সে বলে এইবার তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পরের বার আর এমন হবে না। এদিকে কাস্টমস অফিসে প্রকাশ লক্ষ্য করে যে অনেক দামি ঘড়ির বিষয়ে একটি ব্রিফ জমা পড়েছে, যার কথা প্রিয়া আগে কিছুই বলেনি। তাই প্রকাশ অর্জুনকে ডেকে পাঠায়। অর্জুন জানায় ঘড়িগুলোর ব্যাপারে গুজ্জারই তাকে জানিয়েছিল, কিন্তু গুজ্জারের ইনফরমার কে সেটা এখনো জানা যায়নি। আসলে গুজ্জারের ইনফরমার চৌধুরী সিন্ডিকেটের ভেতরেই কেউ একজন। অর্জুন জানতে চায় সেই ইনফরমার কে, কিন্তু কিভাবে সেটা বের করবে তা বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই মীনাক্ষী সেখানে আসে। মীনাক্ষী জানায় গুজ্জারের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিল অর্জুন। সে আরো বলে গুজ্জার যখন তার সঙ্গে সব কথা শেয়ার করত তখন একবার বলেছিল যদি তার কখনো কিছু হয়ে যায় তাহলে শুধু একটি নাম অর্জুনকে জানাতে, সেটা হলো সাক্সেনা আঙ্কেল। এই কথা শুনে অর্জুন সিদ্ধান্ত নেয় সে সঙ্গে সঙ্গে সাক্সেনা আঙ্কেলের সঙ্গে দেখা করবে। অন্যদিকে আমরা দেখি বড় চৌধুরীকে শেখ সাহেব নিজের কাছে ডেকে পাঠিয়েছে। শেখ সাহেব বড় চৌধুরীকে বলে তোমার কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো তুমি এই ক্ষতির ক্ষতিপূরণ কিভাবে দেবে, কারণ এভাবে চলতে থাকলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এবং তোমারও সর্বনাশ হবে। ঠিক তখনই বড় চৌধুরীর কাছে একটি ফোন আসে। এই ফোন কোনো সাধারণ ইনফরমারের নয়, বরং এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের, যে আর কেউ নয় কাস্টমস অফিসারের সিনিয়র অফিসার প্রকাশ। প্রকাশ বড় চৌধুরীকে জানায় চৌধুরী সিন্ডিকেটের ভেতরেই এমন একজন লোক আছে যে ঘড়িগুলোর ব্যাপারে কাস্টমসকে তথ্য দিয়েছে। সেই ইনফরমার কে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। এখানেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় প্রকাশ এখন বড় চৌধুরীর সঙ্গেই কাজ করছে। তাদের মধ্যে ইতিমধ্যেই পার্টনারশিপ হয়ে গেছে। আসলে ব্যাংককে বড় চৌধুরীর সঙ্গে মিটিংয়ের সময় প্রকাশ এই ডিল করে নেয়, যেখানে সে 20% শেয়ার পাবে। কিন্তু এই ডিলের কথা সে নিজের সিনিয়র অফিসারদেরকে জানায়নি, বরং তাদের সামনে সে এমন ভাব করে যেন সে এখনও একজন সৎ অফিসার। এরপর বড় চৌধুরী শেখ সাহেবকে বলে তাদের জীবনে যা খারাপ হওয়ার ছিল তা ইতিমধ্যে হয়ে গেছে। এখন থেকে সব ভালোই হবে, কারণ এখন তাদের হাতে যে মাল আছে সবই তারা মুম্বাই এয়ারপোর্টে নামাবে, কারণ সেখানে এখন তাদের একজন লোক রয়েছে। অন্যদিকে প্রিয়া ভীষণ নার্ভাস হয়ে পড়ে, কারণ সে জানে যদি সে ঘর থেকে বের হয় তাহলে চৌধুরী সিন্ডিকেটের লোকেরা তাকে মেরে ফেলবে। এইভাবে জীবন কাটাতে সে চায় না, তাই তার মাথার ভেতর নানা চিন্তা ঘুরতে থাকে। এরপর আমরা দেখি বড় চৌধুরী এবার হাজার হাজার কুইন্টাল মাল মুম্বাইয়ে পাঠাতে চায়। আগে কখনো তারা এমন কাজ করেনি। এইবার তারা একেবারেই নতুন কৌশল নিতে যাচ্ছে। সম্প্রতি খবর এসেছে আলডেরাতে 40 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, আর সেই ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের কফিনের ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ স্মাগলিং করবে। এভাবেই প্রায় 1000 কুইন্টাল মাল ভারতে ডেলিভার করার পরিকল্পনা করা হয়। অন্যদিকে আমরা দেখি অর্জুন সাক্সেনা আঙ্কেলের কাছে পৌঁছে যায়, কারণ ইনফরমার সম্পর্কে প্রকৃত তথ্য তার কাছেই রয়েছে। সাক্সেনা আঙ্কেল জানায় গুজ্জার ছিল তার খুব ভালো ছাত্র। গুজ্জারের কাছে সে ছিল একজন গুরুর মতো এবং তারা দুজন সবসময় একসঙ্গে কাজ করত। এখানেই জানা যায় আসল ইনফরমার ছিল চৌধুরী সিন্ডিকেটের ভেতরেরই এক বড় নাম সুরেশ। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় সুরেশ নিজের শরীরের সঙ্গে কিছু স্বর্ণ বেঁধে নিয়ে এসেছিল, কিন্তু সাক্সেনা আঙ্কেল মুহূর্তের মধ্যে বিষয়টা বুঝে ফেলেন। তখন সুরেশ জানায় সে চৌধুরী স্যারের জন্য কাজ করে এবং তার স্ত্রী খুব অসুস্থ। সে যদি সময় মতো তার কাছে পৌঁছাতে না পারে তাহলে হয়তো তার স্ত্রী মারা যাবে। সে শুধু একবার শেষবারের মতো তাকে দেখতে চায়। এই কথা শুনে সাক্সেনা আঙ্কেল সেদিন তাকে ছেড়ে দেন, তবে শর্ত দেন যে এরপর থেকে সুরেশকে তার জন্য কাজ করতে হবে। এর বদলে তাকে বড়সড় রিওয়ার্ডও দেওয়া হবে। এই প্রস্তাবে সুরেশ রাজি হয়ে যায়। এরপর সুরেশই বড় চৌধুরীকে কফিনের আইডিয়াটা দেয় এবং বড় চৌধুরীর সব পরিকল্পনার কথা সে সাক্সেনা আঙ্কেলকে জানিয়ে দেয়। অফিসে যে বিপুল পরিমাণ মাল ছিল তা একটি কার্গো প্লেনে করে আসার কথা ছিল, যার ব্যাপারে শুধু প্রকাশই জানত। এই সব তথ্যই সুরেশ জানায়।
এরপর কফিনে বিপুল পরিমাণ মাল লোড করা হচ্ছিল এবং সমস্ত স্বর্ণ সেই কফিনে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক তখনই সুরেশের কাছে একটি ফোন আসে। সে ফোন ধরতে সাইডে যেতেই হঠাৎ সেখানে রাহুল এসে সুরেশের উপর হামলা চালায়। এর মাধ্যমে বোঝা যায় চৌধুরী সিন্ডিকেটের লোকজন সুরেশের ব্যাপারে সব জেনে গেছে। এই খবর বড় চৌধুরীর কাছেও পৌঁছে যায়। যখন সাক্সেনা আঙ্কেল বুঝতে পারেন যে সুরেশ এখন কম্প্রোমাইজড হয়ে গেছে এবং আর কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখনই তিনি অর্জুনকে ফোন করে সবকিছু জানিয়ে দেন। অর্জুন তখন বুঝে উঠতে পারছিল না এখন কি করা উচিত। এরপর আমরা দেখি প্রিয়া আলদেরাতে পৌঁছে গেছে। এতে আমরা বুঝতে পারি প্রিয়াও সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সে রাহুলের সঙ্গে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু রাহুল তাকে সজোরে চড় মারে এবং তাকে বড় চৌধুরীর কাছে নিয়ে যেতে শুরু করে। এরপর দেখা যায় সেই কার্গো প্লেনটি মুম্বাইয়ে ল্যান্ড করে। অর্জুনের পুরো টিম তখন সেই কার্গো প্লেনেরই অপেক্ষায় ছিল। তারা প্লেনের কাছে পৌঁছে তল্লাশি শুরু করলে দেখে সব কিছু স্বাভাবিক, যেন সেখানে কিছুই নেই। তখন অর্জুন বুঝে যায় বড় চৌধুরী তার পরিকল্পনা বদলে ফেলেছে। কফিনের বদলে অন্য একটি কার্গো প্লেনে সমস্ত মাল পাঠানো হয়েছে, যেখানে সোফা সহ নানা আসবাবপত্র ছিল। সেই সোফাগুলোর ভেতরেই আসলে লুকিয়ে রাখা হয়েছিল পুরো স্বর্ণ। এইসব সোফা মুম্বাই পৌঁছে যায় এবং পুরো বিষয়টি ছিল প্রকাশের তত্ত্বাবধানে। প্রকাশ কাউকে কিছু জানায়নি এবং খুব সহজেই বড় চৌধুরীর সমস্ত মাল বের করে দেওয়ার চেষ্টা করছিল। এদিকে প্রিয়া যখন বড় চৌধুরীর সঙ্গে দেখা করে তখন জানা যায় যে সুরেশের ব্যাপারে বড় চৌধুরীকে তথ্য দিয়েছিল প্রিয়াই। এরপর প্রিয়া আবার বড় চৌধুরীর সঙ্গে কাজ শুরু করে। সে ক্ষমা চেয়ে বলে, আমি এখন সবকিছু জানাবো। সুরেশ আসলে কার জন্য কাজ করছিল সেটা আপনি এখনো বুঝে উঠতে পারেননি, কিন্তু আমি সেটা বের করে দিতে পারবো। অন্যদিকে প্রকাশের চোখের সামনেই সব মাল বের হয়ে যাচ্ছিল, আর মুম্বাই এয়ারপোর্টে অর্জুন কিছুই ধরতে পারছিল না। তখন তার মনে হয় যদি বড় চৌধুরী জেনে থাকে যে সুরেশ কাস্টমসের সঙ্গে যুক্ত ছিল, তাহলে সে নিশ্চয়ই এই মাল পাঠাবে না। অবশ্যই পরিকল্পনা বদলানো হয়েছে। অন্যদিকে আলডেরাতে সুরেশকে নির্মমভাবে মারধর করা হচ্ছিল। তাকে প্রায় আধমরা করে ফেলা হয়েছিল এবং তার কাছ থেকে ইনফর্মারের নাম জানতে চাওয়া হচ্ছিল। প্রিয়াও তাকে জেরা করছিল। ঠিক তখনই আলডেরাতে একটি স্পেশাল কপস টিম এসে পৌঁছায় এবং সবাইকে ঘিরে ফেলে। এদিকে মুম্বাই এয়ারপোর্টে অর্জুন সরাসরি প্রকাশের কাছে গিয়ে বলে যে সে সোফাগুলো চেকিং করতে চায়, কিন্তু প্রকাশ বলে বিষয়টা এত সহজ নয়, সেটা করতে পারবে না। তবুও অর্জুন জোর করেই চেকিং শুরু করে এবং একটি সোফার ভেতর বিপুল পরিমাণ স্বর্ণ পেয়ে যায়। এর সঙ্গে সঙ্গে প্রকাশের বিশ্বাসঘাতকতাও প্রকাশ্যে চলে আসে এবং তার গ্রেফতার হওয়া নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে আলডেরাতে যখন সুরেশকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একের পর এক পুরো স্পেশাল অপারেশন টিম পৌঁছে যায়। সবাইকে গ্রেপ্তার করা হয়। এই টিম কিভাবে সেখানে পৌঁছালো তার পেছনেও ছিল একটি পরিকল্পনা। আসলে অর্জুনই প্রিয়াকে সেখানে পাঠিয়েছিল এবং সুরেশের ব্যাপারে সব বলার নির্দেশ দিয়েছিল। প্রিয়া যখন আলডেরা এয়ারপোর্টে পৌঁছায় তখন সেখানে গোবিন্দের সঙ্গে দেখা হয়। গোবিন্দ প্রিয়াকে একটি আংটি দেয় যার ভেতরে একটি ট্র্যাকার লাগানো ছিল। সেই ট্র্যাকারের সাহায্যে গোবিন্দের পুরো টিম খুব সহজে বড় চৌধুরীর কাছে পৌঁছে যায়। এভাবেই অর্জুনের টিম এই মিশন সফলভাবে শেষ করে এবং হাজার হাজার কুইন্টাল মাল উদ্ধার করে এবং এর সঙ্গেই চৌধুরী সিন্ডিকেটের সম্পূর্ণ পরিণতি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।